26 জুন 2025 থেকে ডিসেম্বরের 5, 6 মাসের অপেক্ষা, 6 মাসের অপেক্ষার শেষ। বাড়ি ফিরলেন সোনালী খাতুন। মালদা হাসপাতাল থেকে বীরভূমের বাড়িতে সোনালী, এবং তার আগে আপনাদের জানিয়ে রাখি গতকালই মহদীপুর সীমান্ত, মালদার মহদীপুর সীমান্ত থেকে সোনালীকে নিয়ে আসা হয় এবং সেই ছবি দেখছেন। বাংলাদেশ থেকে ভারতে সোনালী বিবি এবং সোনালী খাতুনকে গতকাল মহদীপুর সীমান্ত থেকে নিয়ে আসা হয় তার নাবালক ছেলেকে সঙ্গে, এবং মালদা হাসপাতালে তারপরে অ্যাম্বুলেন্সে নিয়ে যাওয়া হয় মালদা হাসপাতালে। সেখানে বিভিন্ন পরীক্ষা করা হয় চিকিৎসকদের পর্যবেক্ষণে সোনালী খাতুন, এবং তারপরে আজ বাড়ি ফেরা বীরভূমের সেই ছবিটা দেখাচ্ছি, যেখানে বাড়ি ফিরলেন অ্যাম্বুলেন্সে করেই বাড়ি ফিরলেন সোনালী। বাড়ি ফিরলেন সোনালী, এবং সেই খুশির হাওয়া তার পরিবারের যারা মানুষজন রয়েছেন তাদের মধ্যে। দিল্লি পুলিশের হাতে পায়ে ধরেও রেহাই মেলেনি। ঠিক কি ঘটনা ঘটেছিল? জঙ্গলে ছেড়ে দেয় পুলিশ, আক্ষেপ সোনালী খাতুনের। আর ওখানে 8 মাস ছিলাম, 8 মাসে 9 মাসে পড়ে গেছে। খাওয়া পেয়ে ধরো যখন যতদিন টাকা যেখান থেকে টাকা দিয়ে পাঠাতো তো খেতাম ওখানে, তাও নিজের দেশ তো দেশ হয়। বাংলাদেশ থেকে খাবার দিত না? হ্যাঁ, না, বাংলাদেশ টাকা দিত। জেলে যেমনি সবকে যে খাবার একটু দিত, জেলের খাবার তো জানি কেমন, ওই দিত, ওই খেতাম। দিল্লির পুলিশ অনেক অত্যাচার করেছিল। আমরা ওদের এত রিকোয়েস্ট করলাম, ওদের পায়ে হাতে ধরলাম, যেখানে বিসেবে যখন জঙ্গলে ছাড়ে ওদের পায়ে হাতে ধরলাম, তাও ওরা কোনো মতেই মানলেন। তাও আমরা জবরদস্তি জঙ্গলে ছেড়ে দিলাম। না, যাব মমতা সরকার, অভিষেক, সামিরুল ইসলাম দা, ওরা না হলে তো ইয়া ঘুরাতে পারতাম না। ওদের জন্যই ঘুরাতে পারছি। ওদেরকে বহুত ধন্যবাদ। সোনালী অন্তঃসত্ত্বা, সেই অবস্থাতেই 6 মাস জেলবন্দি, বাংলাদেশ থেকে ঘরে ফেরা। স্থিতিশীল সোনালী খাতুন, চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছেন সোনালী। কি কি সমস্যা রয়েছে, চিকিৎসকরা কি বলছেন জানাবে অক্ষয় দিবার রয়েছে আমার সঙ্গে। অক্ষয়, কি আপডেট? দেখুন, এই মুহূর্তে সোনালী খাতুনকে রামপুরহাট মেডিকেল কলেজ ও হাসপাতালে সেখানে ভর্তি করা হয়েছে, এবং রামপুরহাট মেডিকেল কলেজ হাসপাতালে একটি মেডিকেল টিম গঠন করা হয়েছে, এবং সোনালীর বিভিন্ন বিষয়ে খতিয়ে দেখছে চিকিৎসকরা। তার কারণ গত 6 মাস ধরে সে বাংলাদেশে ছিল এবং সেখানে জেলবন্দিও ছিল, এবং সেখানে সেভাবে তার চিকিৎসা হয়নি। সেই কারণে তাকে রামপুরহাট মেডিকেল কলেজ ও হাসপাতালে রাখা হয়েছে, এবং সমস্ত বিষয় খতিয়ে দেখছে চিকিৎসকরা। তবে এখনো পর্যন্ত সোনালী সুস্থ আছেন, তবে এই মুহূর্তে তাকে রামপুরহাট মেডিকেল কলেজ হাসপাতালেই রাখা হবে, তেমনটাই চিকিৎসকদের পক্ষ থেকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে পরিবারের লোক আজ দুপুরে সোনালীকে নিয়ে রামপুরহাট মেডিকেল কলেজ হাসপাতালে যায়, এবং সেখানেই তার চিকিৎসা চলছে। বেশ কিছু পরীক্ষা তার রামপুরহাট মেডিকেল কলেজ হাসপাতালে হবে। বেশ। প্রথম থেকে সোনালীর পাশে রাজ্য, আর প্রথম থেকে পাশে থাকায় রাজ্য সরকারকে ধন্যবাদ জানিয়েছে সোনালী খাতুন। সন্তানের নামকরণ করুন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, চান অন্তঃসত্ত্বা সোনালী খাতুন। আমি অনুরোধ করছি কি মুখ্যমন্ত্রী আমার ছেলে হোক চাই মেয়ে হোক, এমনি আমার নাম, আমার ছেলের নাম রাখি মুখ্যমন্ত্রী। আমি অনুরোধ করছি কি মুখ্যমন্ত্রী আমার ছেলে হোক চাই মেয়ে হোক, এমনি আমার নাম, আমার ছেলের নাম রাখি মুখ্যমন্ত্রী। দেশে ফিরলেন সোনালী, তবে বাংলাদেশি তকমায় তরজা চলছেই। আমাদেরই জন্য এবং আমাদের তৎপরতায়, রাজ্য সরকার তাদের তৎপরতায়, আমাদের মাননীয় নেত্রীর তৎপরতায় এই ন্যায় প্রতিষ্ঠিত হলো। সোনালী এসছে এবং তার সন্তান সহ তার পরিবার এসছে। বেশ কয়েকজন এখনো তার পরিবারের স্বামী সহ অন্যরা এখনো এখানে আসেননি। ন্যায় কখনো ওরকম ভাবে চাপা দেওয়া যায় না, সত্য প্রকাশিত হয়। সুতরাং যে একজন মহিলা তাকে বলে দিল যে তুমি অনুপ্রবেশ করেছো 1998 সালে, আর সে জন্মেছে 2000 সালে। এ ধরনের 100, 800
8,000 সোনালীদের সঙ্গে সঙ্গে লক্ষ লক্ষ রূপালী খাতুন ছড়িয়ে আছে। পশ্চিমবঙ্গের আভ্যন্তরীণ নিরাপত্তা শুধু বিঘ্নিত নয়, পশ্চিমবঙ্গের কারণে জাতীয় নিরাপত্তা কম্প্রোমাইজ হচ্ছে। এরা পরিকল্পিতভাবে সোনালী খাতুনকে সামনে নিয়ে আসা হচ্ছে। যদি সোনালী খাতুনের ঘটনা সত্য হয়, দ্যাট ইজ অ্যাবারেশন। বাংলাদেশের জনসংখ্যা তারা নিয়ন্ত্রণ করে ফেলেছে, তাহলে এই জনবিস্ফোট বাংলাদেশের হিউম্যান বম্ব কোথায় গেল? সেটা চলে এসেছে পশ্চিমবঙ্গে। ভারতবর্ষের যে কোনো প্রান্তে অবিজেপি শাসিত রাজ্যেও আজকে যারা ধরা পড়ছে, তারা প্রত্যেকের ফেক আধার এবং আইডি তারা সংগ্রহ করেছে পশ্চিমবঙ্গ থেকে। প্রায় 6 মাস পর মুক্তি। বাংলাদেশ থেকে ভারতে ফিরেছেন অন্তঃসত্ত্বা সোনালী খাতুন এবং তার ছেলে। তবে তার স্বামী, প্রতিবেশী সুইটি বিবি সহ 4 জন এখনো বাংলাদেশে। তারা কবে বাড়ি ফিরবেন এ নিয়ে পরিবারে উদ্বেগ। আমাদের মেলা চিন্তা নাই, ঘুম আসে না। আমাদের ছেলের উপরে রহম করুক। আমার মেয়েকে যেমন ফিরিয়ে আনে, আমার ছেলেকেও ফিরিয়ে আনে। ও যখন এলো তো আমার মেয়ে কেন আসবে না? বীরভূমের সোনালী খাতুন বাংলাদেশ থেকে শুক্রবারই ভারতে ফিরেছেন, সঙ্গে নাবালক ছেলে। প্রায় 6 মাস পর ঘরে ফিরেছেন অন্তঃসত্ত্বা সোনালী। তবে বাংলাদেশে রয়ে গিয়েছেন আরো 4 জন। সোনালীর স্বামী দানিশ শেখ, প্রতিবেশী সুইটি বিবি এবং তার 2 নাবালক ছেলে। এই 4 জন কবে ফিরবেন এ নিয়েই উদ্বেগ। বীরভূমের পায় করে থাকেন সোনালীর স্বামী দানিশ শেখের মা। তার চোখে জল। ছেলেকে দেশে ফেরাতে হাত জোড় করে মায়ের আরতি। এখানে ভোট, এখানে আমাদের বাপ দাদা, আমাদের পর দাদা সব এখানকারই। আমাদের মেলা চিন্তা নাই, ঘুম আসে না। আমাদের ছেলের উপরে রহম করুক। আমরা ওদের হাতে পায়ে ধরছি, আমাদের ছেলে আমাদেরকে ঘুরিয়ে দেব। সোনালীর প্রতিবেশী সুইটি খাতুন, তিনিও এখন বাংলাদেশে আটকে, সঙ্গে 2 নাবালক ছেলে। এদিন সুইটির পরিজনদের সঙ্গে দেখা করেন রাজ্যসভা তৃণমূল সাংসদ সামিরুল ইসলাম। সুইটির মায়ের আবেদন, বাড়ির সকলকেই বাংলাদেশ থেকে দ্রুত ফেরানো হোক। আমার মেয়েকে যেমন ফিরিয়ে আনে, আমার ছেলেকেও ফিরিয়ে আনে। ও যখন এলো তো আমার মেয়ে কেন আসবে না? আমার মেয়েও আসবে। আমি অনুরোধ করছি আপনাদেরকে, দেখেন আমার ছেলের লেগে, আমার ছেলেটাও কাঁদছে খুবই। একবার আধখান গেছে ছেলে আমার কেঁদে মার জন্য। 12 তারিখ নেক্সট হিয়ারিং আছে। সুইটি বিবি এবং আরো যে 3 জন আছে তারা ফিরে আসবে। এই গরিব অসহায় মানুষগুলোকে কিভাবে বাংলাদেশে পাঠিয়ে দিল এবং তারা যাতে ভারতে ফিরে না আসে তার জন্য কিভাবে এরা চেষ্টা করেছে বিজেপি নামক ঘৃণ্য বাঙালি বিরোধী দলটি। যতক্ষণ না বাকি যে 4 জন না আসছে এই আইনত লড়াই আমাদের চলবে। মুরারোয়ের 2 নম্বর ব্লকের পাইকর। এখানকার বাসিন্দা সোনালী খাতুন, তার স্বামী দানিশ শেখ, প্রতিবেশী সুইটি বিবি। সকলেই দিল্লি রোহিণীতে পরিযায়ী শ্রমিকের কাজ করতেন। সেখানে বাংলাদেশি সন্দেহে দিল্লি পুলিশ তাদের আটক করে। অভিযোগ, 26শে জুন সোনালী, তার ছেলে ও স্বামী সহ 6 জনকে জোর করে পাঠিয়ে দেওয়া হয় বাংলাদেশে। 1 ডিসেম্বর বাংলাদেশের আদালত জামিন দেয় সোনালীদের। সেদিনই জেল থেকে মুক্তি পান সোনালীরা, কিন্তু তারপরেও দেশে ফিরতে পারেননি। শেষমেশ শুক্রবার সন্ধ্যায় নাবালক ছেলেকে নিয়ে দেশে ফেরেন সোনালীর স্বামী দানিশ, প্রতিবেশী সুইটি এবং তার নাবালক 2 ছেলে এখনো বাংলাদেশে। বিবি এবং দানিশের মা যাতে তাদের ঘরের ছেলে এবং মেয়েকে যেন ঘরে ফেরায় সরকার, দেখার বিষয় বাংলাদেশ থেকে এখন কবে ফিরছে বাকিরা। ক্যামেরায় গোপাল ওঝার সাথে অক্ষয় ধীবর, নিউজ 18 বাংলা। ঘুম ধরছো? বলছিলাম যে ওখানে কেমন ছিলেন? ভালো ছিলাম না। তৃণমূলের সংহতি দিবস, আর সেই সংহতি দিবসে ঐক্যের বার্তা দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। ডিসেম্বর 1992 সালে এই দিনেই ভাঙা হয়েছিল বাবরি মসজিদ। এই দিনটিকে সংহতি দিবস হিসেবে পালন করে তৃণমূল। শনিবার সকালে সংহতি দিবস উপলক্ষে ঐক্যের বার্তা দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সোশ্যাল মিডিয়ায় লিখলেন, বাংলার মাটি একতার মাটি। এই মাটি রবীন্দ্রনাথের মাটি, নজরুলের মাটি, রামকৃষ্ণ বিবেকানন্দের মাটি। এই মাটি কখনো মাথা নত করেনি বিভেদের কাছে, আগামী দিনেও করবে না। যারা সাম্প্রদায়িকতার আগুন জ্বালিয়ে দেশকে ধ্বংস করার খেলায় মেতেছে, তাদের বিরুদ্ধে আমাদের লড়াই জারি থাকবে। এদিন বেলা 12টা নাগাদ রেড রোডে তৃণমূলের সংহতি দিবসের অনুষ্ঠান শুরু হয়। ঐক্য এবং সম্প্রীতির বার্তা দেন তৃণমূল নেতারা। পাকিস্তান হয়েছিল ভারতবর্ষের থেকে,
কিন্তু ধর্ম অন্ধতার কারণে আজকে পৃথিবীর সবথেকে 5টা দেশ যে পেছিয়ে আছে তার মধ্যে পাকিস্তান রয়েছে। ধর্ম নিরপেক্ষতার কারণে থেকে আগে যে 5টা দেশ যার নাম নেওয়া হয় সেটার মধ্যে ভারতবর্ষ আছে। তার কারণ ভারতবর্ষের ঐক্যই ভারতবর্ষের শক্তি। একসাথে সব সম্প্রদায়, সব ধর্ম, সব শ্রেণী সবাই একসঙ্গে থাকবে, এটা সংবিধান বলেছে। যে সংবিধানের শপথ নিয়ে যারা সম্প্রীতিকে নষ্ট করছে, সংহতি দিবসের মঞ্চ থেকে তাদের ধিক্কার জানাই। বাংলার প্রাপ্য টাকাটাকে বঞ্চিত করা, বাংলা গরিবের ঘর, আপনি তার মধ্যে হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টানি দেখবেন। 100 দিনের টাকা রুখে দিল যারা, তারা উন্নয়নের বিরুদ্ধে কাজ করলো, সংবিধানের বিরুদ্ধে কাজ করলো। নিউজ 18 বাংলা। সনাতন সমাজের শৌর্য দিবস, আর শৌর্য দিবসের মিছিলে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সিমলা স্ট্রিট থেকে মিছিল শুরু হয় আর সেই মিছিল শেষ হয় শ্যামবাজারে। শ্যামবাজারে মিছিল শেষে সভা করেন শুভেন্দু অধিকারী। অন্যদিকে কংগ্রেসের সম্প্রীতি ও সৌহার্দ্য পদযাত্রা, ধর্মতলা থেকে রাম মন্দির পর্যন্ত মিছিল। মিছিলের নেতৃত্বে প্রদেশ সভাপতি শুভঙ্কর সরকার। পাশাপাশি সম্প্রীতির বার্তা নিয়ে বামেদের মিছিল পা মেলালেন বিমান সেলিম সহ বাম নেতারা। পার্ক সার্কাস থেকে মিছিল শুরু হয়, মিছিল শেষ হয় রাজাবাজারে। এবার যে খবরের দিকে নজর রাখবো, সিপিআইএম অফিসে বিজেপির সিএএ ক্যাম্প। হ্যাঁ, ব্যানার টাঙিয়ে সিএএ ক্যাম্প বসালো বিজেপি। উত্তর 24 পরগনার হাবড়ার ঘটনায় রীতিমতো বিতর্ক। দলের কর্মী খোকন মহন্তর বিরুদ্ধে সরব সিপিআইএম। কার্যালয়ের চাবি খোকনের কাছে ছিল, দাবি সিপিআইএম এর। খোকন বিজেপির সঙ্গে যুক্ত, দাবি সিপিআইএম এর। হাবড়ায় প্রতিবাদ সভা সিপিআইএম এর। অভিযোগ পেয়ে ক্যাম্প সরালো পুলিশ। অভিযোগ পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে এবং ক্যাম্প সরায় পুলিশ। খোকন মাহাতো এর সাথে যুক্ত, তালা খুলে দেওয়ার জন্য এরা দল বিরোধী কাজ করেছে এবং বিজেপি হিসাবে গোপন আতায়াত করেছে এবং আগামী দিনে সে বিজেপিতে যাবে তার আগে এই পরিকল্পনা ঘটনাটা ঘটিয়েছে। অনেকে আছে তারা পিছন দিক থেকে ওকে লিডি দিয়ে এই কাজটা করেছে। সিপিএম এর কার্যালয় ছিল ওটা অনেক আগে এবং যারা ওইটার দায়িত্বে ছিলেন তারা সব বর্তমানে আমাদের বিজেপির মধ্যেই আছেন। তো যখন প্রথম আমি ওটা শুনি আমি বললাম যে তো ওই নিয়ে আবার বিতর্ক হবে। অন্য দলে বললো না, আমরাই তো দায়িত্বে ছিলাম, আমরা তো এখন সব এই দলে আছি। মানে ভাড়া করা জায়গা ছিল, মানে এমনি যে ওরা দলিল দেখাচ্ছে, ওদের নামে দলিল রয়েছে এবং সিপিএম এর পতাকাও রয়েছে সামনে। সে পতাকা তাহলে পরে লাগিয়েছে না, পুরনো পতাকা অনেক আগের। তাই এখন কেউ তো রাজনৈতিক ইন্টারেস্টের জন্য আবার সেই জায়গায় ঢেউ তুলতে পারে। যে পশ্চিমবাংলার বুকে সিপিএমের একটা বড় অংশ যারা বিজেপিতে অংশগ্রহণ করেছে, বিজেপিতে চলে গেছে এবং বিজেপিতে চলে গিয়ে সিপিএমের যে ভোটটা শূন্য হয়ে গেছে, সেই জায়গায় দাঁড়িয়ে সিপিএমের বি টিম বিজেপি কাজ করছে এবং কংগ্রেস কাজ করছে। এরা মিলিতভাবে তৃণমূল কংগ্রেসের যে উন্নয়ন, সেই উন্নয়নকে স্তব্ধ করার জন্যে এরা প্রতিনিয়ত চক্রান্ত করে চলেছে। মুর্শিদাবাদের বেলডাঙ্গায় বিধায়ক হুমায়ুন কবিরের বাবরি মসজিদের অনুষ্ঠান। আর জানিয়ে গরম বাংলার রাজনীতি।
নির্মাণ হবে, কোনো শক্তি আটকাতে পারবে না। বাবরি মসজিদ তৈরি করে দিয়ে পশ্চিমবঙ্গের জ্বলন্ত সমস্যার থেকে তৃণমূল কংগ্রেস মুক্তি পাবে না, আর পশ্চিমবঙ্গের বৃহত্তর জনসমাজও চুপ করে বসে থাকবে না। ধর্মীয় বিভাজনের চেষ্টা করছে বিজেপি, আর তাকে সহযোগিতা করছে আমাদের কিছু মানুষ, যাদের বলা হয় গাদ্দার, যাদের বলা হয় মির্জাফর। মুর্শিদাবাদের বেলডাঙ্গায় বাবরি মসজিদের অনুষ্ঠান। ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবিরের উদ্যোগে অনুষ্ঠানটি হলো বেলডাঙ্গার মরাদিঘিতে। বাবরি মসজিদ নির্মাণ হবে, কোনো শক্তি আটকাতে পারবে না। বাবরি মসজিদ হবে মুর্শিদাবাদের মাটিতে। বাবরি মসজিদের অনুষ্ঠান উপলক্ষে সৌদি আরব থেকে 2জন ধর্মগুরু এসেছেন। আমন্ত্রিত ছিলেন 400-রও বেশি অতিথি। অনুষ্ঠানে নিরাপত্তায় 3000 পুলিশ কর্মী, ছিলেন 2000 স্বেচ্ছাসেবক। 40,000 অতিথির জন্য খাওয়ার ব্যবস্থা করা হয়েছিল। হুমায়ুনের দাবি, মসজিদ ছাড়াও এখানে হোটেল, রেস্তোরাঁ, হেলিপ্যাড হবে। বাজেট প্রায় 300 কোটি টাকা। अगले 22 तारीख आने दीजिए, उसी दिन में बहरमपुर टेक्सटाइल में क्या अगले दिन होगी वो पता मिल जाएगी सारे इंडिया को, लोग को, सारे बंगाल को, लोग को। হুমায়ুনের বাবরি মসজিদের অনুষ্ঠান ঘিরে গরম বাংলার রাজনীতি। দেখুন, এসব মন্দির মসজিদের লড়াই করে বাবরি মসজিদ তৈরি করে দিয়ে পশ্চিমবঙ্গের জ্বলন্ত সমস্যার থেকে তৃণমূল কংগ্রেস মুক্তি পাবে না, আর পশ্চিমবঙ্গের বৃহত্তর জনসমাজও চুপ করে বসে থাকবে না। এখানে হিন্দু বিরোধীদের সরকার চলছে। ধর্মীয় বিভাজনের চেষ্টা করছে বিজেপি, আর তাকে সহযোগিতা করছে আমাদের কিছু মানুষ, যাদের বলা হয় গাদ্দার, যাদের বলা হয় মির্জাফর। তারা তাদের সহায়তা করছে সেই একই কারণে। এখন দেখা যাচ্ছে বাংলাতেও সুড়সুড়ি দেওয়া হচ্ছে, কেউ মসজিদের নামে, কেউ মন্দিরের নামে সুড়সুড়ি দিচ্ছে। ধর্ম অন্ধতায় বাংলার মানুষ বিশ্বাস করেন না। নিউজ 18 বাংলা। জমি হাঙরদের খোঁজে প্রশাসন। হাইকোর্টের নির্দেশের পরে জমি হারাদের সঙ্গে কথা এসডিএলআরওর। আর ভুয়ো নথিতে জমি দখলের অভিযোগ, জমি মাফিয়ার বাড়ন্তে হাইকোর্টের দ্বারস্থ। হাইকোর্টে কয়েকজন জমির মালিক। আজ 6 মাসের মধ্যে ডিএমকে তদন্তের রিপোর্ট পেশের নির্দেশ। আদালতের নির্দেশের পরেই জমি হারাদের সঙ্গে কথা এসডিএলআরওর। পূর্বস্থলীতে জমি হাঙরদের খোঁজে এবার প্রশাসন, কারণ হাইকোর্টের নির্দেশ, আর হাইকোর্টের নির্দেশের পরেই জমি হারাদের সঙ্গে কথা প্রশাসনের। জমি হারাদের সঙ্গে কথা এসডিএলআরওর। ভুয়ো নথিতে জমি দখলের অভিযোগ, জমি মাফিয়ার বাড়ন্তে হাইকোর্টের দ্বারস্থ। হাইকোর্টে কয়েকজন জমির মালিক। 6 মাসের মধ্যে ডিএমকে তদন্তের রিপোর্ট পেশের নির্দেশ, আর আদালতের এই নির্দেশের পরেই জমি হারাদের সঙ্গে কথা এসডিএলআরওর। এসডিএলআর অফিস সাহেব নোটিশ করেছিলেন। সাহেব খুব সুন্দরভাবে আমাদের কথাগুলো শুনলেন এবং প্রত্যেকটা কেস ডিটেলস উনি দেখেছেন। 87টা দেখিয়েছি। সাহেবকে বলে এসেছি যে স্যার আরও 200 আছে যেগুলো আমরা আগামীতে কোর্টে সাবমিট করছি। সাহেব বলেছেন হ্যাঁ, এরকম একটা জাল চক্রান্ত এবং জমি মাফিয়া যারা আছে এদেরকে আটকাতে হবে। ডেবরাইল লোধা সবর এলাকায় ঢালাই রাস্তা। রাজ্যের 32 লক্ষ টাকা খরচে ঢালাই রাস্তা পেল চকসাহাপুরে লোধা সবর এলাকাবাসী। সূচনার কয়েকদিনের মধ্যে ঢালাইয়ের কাজ শেষ। জেলা জুড়ে একাধিক রাস্তা তৈরির পরিকল্পনা। অসুবিধা প্রচুর হতো, কাদা ঘেটে ঘেটে যাতায়াত, রাত্রে জল আনতে যাওয়া, খাওয়া, পুকুর ঘাটকে আসা যাওয়া খুবই কষ্ট হতো। এখন রাস্তাটা হচ্ছে, এখন খুব আনন্দ। স্কুল যাওয়ার ক্ষেত্রে ছোট ছোট বাচ্চাদের হয়তো পড়ে যেত, রাস্তাতে পা পিছলে বিভিন্ন রকম অসুবিধা দেখা দিত। না, এখন সেটা দেখছি হচ্ছে না। নতুন রাস্তা হয়েছে, যাতায়াতের অনেকটাই। 32,17,635 টাকা টোটাল এটার মানে বাজেটটা, প্রজেক্ট কস্ট। এটা গ্রামের মানুষ খুবই উপকৃত হবে। এখানে মানে প্রায় পুকুরের পাড়েই গরিব লোধা পরিবারও থাকে। এদের মানে মূল রাস্তায় ওঠার জন্য কোনো রাস্তা নেই। এখানে আমাদের পঞ্চায়েত এবং আমাদের লোকাল নেতৃত্ব চিন্ময় বোস আছেন, উপপ্রধান আছেন। এরা উদ্যোগ নিয়ে গ্রামের মানুষের সঙ্গে বসে রাস্তা মানে মাটির রাস্তা আগে বের করেছে, তারপরে রাস্তাটা করা হলো।
জঙ্গলে নজরদারিতে এআই। জলদাপাড়ায় জঙ্গলে 30 সৌর বিদ্যুতের ক্যামেরা। জঙ্গলে নজরদারিতে ক্যামেরায় থাকবে এআই প্রযুক্তি। জলদাপাড়ার মাদারিহাটে বন দফতরের কন্ট্রোল রুমে বসেই জঙ্গলে নজরদারি। চোরা শিকারীদের গতিবিধিতে নজর কন্ট্রোল রুম থেকে। কন্ট্রোল রুমে বসে নজর জঙ্গলের কাঠ বাজারেরও। আলিপুরদুয়ারে জলদাপাড়া জাতীয় উদ্যান প্রায় 216 বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বিশাল বনাঞ্চল। বনাঞ্চলের বাইরে নানা জায়গায় হাতি করিডর। এ পথ ধরে মাঝে মধ্যে লোকালয়ে ঢুকে পড়ে হাতি। তাদের হানায় অনেকের প্রাণও গিয়েছে। আবার বনাঞ্চলে চোরা শিকারীদের দাপট। এসব বন্ধ করতে উদ্যোগী বন দপ্তর। আলিপুরদুয়ারের মাদারিহাটে চালু হয়েছে অত্যাধুনিক কন্ট্রোল রুম। এছাড়াও জলদাপাড়া বনাঞ্চলের বাইরে বিভিন্ন জায়গায় বসানো হয়েছে 30টি এআই ক্যামেরা। এই ক্যামেরায় হাতির ছবি ধরা পড়লেই সেই তথ্য পৌঁছে যাবে কন্ট্রোল রুমে। বিপদ বুঝলেই সঙ্গে সঙ্গে এলাকায় চলে যাবে কুইক রেসপন্স টিম। বন দপ্তরের আশা, ক্যামেরায় নজরদারির সাহায্যে চোরা শিকারীদের আটকানো যাবে। এই কন্ট্রোল রুমে চালু হয়েছে 2টি টোল ফ্রি নাম্বার। বনাঞ্চল লাগোয়া এলাকায় হাতি অথবা চোরা শিকারী দেখলে ফোন করে জানাতে পারবেন স্থানীয়রা। স্পেশালি একটা ইন্টিগ্রেটেড কন্ট্রোল রুম স্টার্ট করেছি। ওখানে লাইভ ফিড আমাদের কন্ট্রোল রুমে আসতে থাকবে। এখান থেকে স্টাফ মনিটর করবে সবসময় কি কোন ডাইরেকশন থেকে, জঙ্গল থেকে, করিডোর থেকে বের হয়ে হাতি কোন গ্রাম থেকে যাচ্ছে। 30টি সৌরচালিত ক্যামেরা এই বন্যপ্রাণীদের গতিবিধির উপর যেরকম নজর রাখবে, সাথে সাথে চোরা শিকারীদের উপরে নজরটা আরো বেশি করে দিতে পারবে। আলিপুরদুয়ার থেকে রাজকুমার কর্মকার, নিউজ 18 বাংলা।